শুভ্র আরোহীকে কি বলবে ভেবেই পায় না। আরোহী বিষয়টা বুঝে মুচকে এসে শুভ্রের হাত ছেড়ে রুমে চলে যায়। রুমে যেয়ে বিছানা গোছানো শেষে শুভ্র রুমে এসে বলে, ধন্যবাদ। আরোহী শুভ্রর দিকে তাকায়, তারপর জবাবে হাসি দিয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়ে। এরপর শুভ্র খুশি মনে শুয়ে পড়ে। পরের দিন আরোহীকে সকাল সকাল মেডিকেলে নামিয়ে দিয়ে শুভ্র চলে যায়। আরোহী ক্যান্টিনে যায়। ক্লাসের আরও 15 মিনিট বাকি আছে। এই 15 মিনিটে স্যান্ডউইচ বা কেক পেস্ট্রি খাবে। সকাল 7:45 বাজে। বাসা থেকে বেরিয়েছে 7টায়। এত সকালে শুধু চকলেট মিল্ক আর সেদ্ধ ডিম খেয়ে হাতে অ্যাপেল নিয়ে খেতে খেতে বেরিয়েছে। বিয়ের আগেও এটাই করতো। মেডিকেলের ক্যান্টিনে এসে কেক স্যান্ডউইচ খেয়ে নাস্তা শেষ করতো দুই বোন। এত সকালে রুটি বা ভাত খেতে কষ্ট হয় আর বমি আসে। আরোহী টেবিলের চেয়ার টেনে বসা মাত্রই তানু হামলে পড়ে আরোহীর উপর। উফ তানু, কি হয়েছে তোর? এমন করে জড়িয়ে ধরছিস কেন? তানু দাঁত বের করে বলে, কালকে কি করছো বান্ধবী? ভাইয়ার কাছে পড়া কেমন বুঝলা? আর উইশ কেমনে করছো? আরোহী চোখ ছোট ছোট করে তাকায় তানুর দিকেই। তানু সারার দিকে তাকায় কিছু বলার জন্য। সারা ইশারায় বুঝে বলে, আরে, তুই তো ভয় পাচ্ছিলি শুভ্র ভাইয়া পড়া বোঝানোর কথা বললে বকবে বলে, তাই জিজ্ঞাসা করেছে। আরোহী ক্যান্টিনে ছোট ছেলেটাকে ডেকে 4 পিস স্যান্ডউইচ অর্ডার করে। তারপর বলে, না, বকেনি, ভালো করেই বুঝিয়ে দিয়েছে। আয়না আসা তখন। সরি রে, আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আয়না চেয়ার টেনে বসতে বসতে বলে। তানু আয়নাকে ব্যঙ্গ করে বলে, বিয়ে হয়েছে আরুর, আর লেট করিস তুই? বিয়ের আগে তো আরুকে ঘুম থেকে তুলতে লেট হতো, এখন তো জলদি ওঠার কথা তোর। সারা তানুর সাথে তাল মিলিয়ে বলে, আরে তানু বেবি, তুমি বোঝো না কেন? আয়ুর সেও তো আয়ুকে রাত জেগে অ্যানাটমি বুঝায় দেয়, আর সারা রাত তাদের এই বোঝানোতেই চলে যায়। আয়না ওদের ফাজলামি দেখে বলে, শোন, ওর এত সময় নাই। সামনের মাস থেকে এমবিবিএস ফাইনাল, সে সেপ্টেম্বর থেকে ডেট পিছাচ্ছে। ফাইনালি ধ্রুবর ইন্টার্নি শুরু হবে মার্চ থেকে। কালকে আমি অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছি, আর মেঘ ভাইয়া মাত্র আমায় নামিয়ে দিয়ে গেল। তানু মেঘের নাম শুনে বলে, হ্যাঁ, তোর এক ভাই তো গম্ভীর হয়ে থাকে আর আরেকটা রেগে থাকে। তোর দুই ভাই আমারে চরম ছ্যাঁকা দিছে। ক্রাশ খাইছিলাম দুইটার উপরে, আর দুইটাই সিক্রেটলি মিঙ্গেল। আরভি স্যান্ডউইচে কামড় দিয়ে খেতে খেতে বলে, ইরফান ভাই কিন্তু একদম সিঙ্গেল। তোর ওই খালাতো ভাইটা, যেটা রামগরুর ছানার মতো হাসে না, তাই না? কেমনে জানি তার মধ্যেও তোদের নির্ভয় ও মেঘ ভাইয়ের বাতাস লেগে গেছে, যে সেও একদম কম কথা বলে আর রাগী। আয়না কপাল কুচকে খেতে খেতে বলে, ইরফান ভাই খুব ভালো, সে একদম খালুর মতন হয়েছে। খালু নাকি আগে এমন ছিল, পড়াশোনা নিয়ে পড়ে থাকতো। এমন এমনি এমনি কি এত নামকরা নিউরোসার্জন সে? আর ইরফান ভাইয়া, সেও যথেষ্ট হাসে। আমাদের সাথে তো দারুণ মজা করে। ভাইয়া ইন্টার্নি শেষ হবে, তারপর ঢাকা মেডিকেল বা সরারেতে ট্রাই করবে। সেও খালুর মতো নিউরোসার্জন হতে চায়। তবে খালামুনি ভাইয়াকে বিয়ে না করিয়ে বিদেশে যেতে দেবে না। তাই ভাইয়া এখানে আপাতত হায়ার ডিগ্রির জন্য যেতে পারছে না। আমি ফেসবুকে নক করছিলাম, সে 2 মাস হলো মেসেজ সিন করলো না, আর না রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। আমিও সুন্দর করে রিকোয়েস্ট ক্যান্সেল করে দিছি। চারজন হেসে ওঠে। আরোহী তানুকে বলে, শোন তানু, ভাইয়া ফেসবুকে ঢুকে না, আর ঢুকলেও মেসেজিং কম করে, কারণ তার মেসেজিং করতে ভালো লাগে না। চারা এসবের মাঝে বলে, উফ, তোদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাহিনী শুনতে শুনতে যে ক্লাস টাইম হয়ে এলো দেখেছিস? আমরা চারটা তো এখানে, তবে 5 নম্বর জন কই মরল? তানু পানি খেয়ে বলে, ইস্যু আছে কোথাও অব্র ভাইয়ের সাথে। এক বিয়াত্তা আর 2 মিঙ্গেল প্রাণীর মধ্যে আমি আর তুই ফেসে গেছি রে। সারা ভ্রু কুচকে বলে, তুমি তো খালি ক্রাশ খাও, আমি তাও না। আমি আশা করি যে আমি নিজের মনকে পিওর রাখলে স্বামী হিসেবে যে আসবে সেও আমার মতো হবে। সারার কথায় আরোহী ও আয়না মুচকি হাসে, আর তানু মুখ ভেঙচি দিয়ে উঠে পড়ে। কেটে যায় 1 মাসেরও কিছু বেশি সময়। আরোহীদের পরীক্ষা শেষ হয়েছে, কয়েকদিন বন্ধ পেয়েছে। আরোহী শেষ পরীক্ষার দিন ওদের বাসায় গিয়েই 2 দিন থেকে এসেছে। বন্ধ পেয়েছে মাত্র 15 দিন। 2 দিন শুভ্র যায়নি, আর না আরোহীকে কোনো ফোন করে খবর নিয়েছে। আরোহীর বিষয়টা খারাপ লাগলেও আর পাত্তা দেয়নি। আজ সকালে একা একাই শুভ্রদের বাড়িতে চলে এসেছে। ওর ফুপি মানা করেছিল একা না আসতে। শুভ্র যে নিয়ে আসবে বলেছিল।
তবে আরোহী জোর করে চলে এসেছে। শুভ্রকে অস্বস্তিতে ফেলতে চাইল না। বাসায় এসে আরোহী ফ্রেশ হয়ে রান্নাঘরে গেছে কিছু বানাবে। শুভ্রর মা মানে আরোহীর ফুপি ওকে ঢুকতেই দিল না, এই বলে যে এই মাত্র এসছিস, এখন রান্না করার দরকার নেই। আরোহী বাধ্য হয়ে চলে এসেছে। ভাবলো কার্টুন দেখবে, তাই ডোরেমন খুলে বসে গেল। দুপুরের পর আরোহী এক প্রকার জোর করে বিকালের নাস্তা আর রাতের জন্য চিকেন উইংস দিয়ে একটা স্পাইসি রেসিপি বানাবে বলে রান্নাঘরে যায়। এই রেসিপিটা শুভ্রর পছন্দ হবে, কারণ শুভ্র ইনস্টাগ্রামের স্টোরিতে দেখেছিল স্পাইসি চিকেন শুভ্রর পছন্দ। অন্য খাবারে বেশি ঝাল খেতে না পারলেও এই রেসিপিটাতে পারে। এই রেসিপিতে তেঁতুল ও চিনির ব্যবহার আছে। শুভ্র আজকেও 10:30টার পর বাসায় ফিরে। সে এখনও জানে না যে আরোহী চলে এসেছে। ফেব্রুয়ারি মাস, তাই শীতের তীব্রতা কমেছে। আরোহী ব্যালকনি ডিভানে কানে ইয়ারফোন লাগিয়ে পাতলা কম্বল গায়ে দিয়ে আরাম করে শুয়ে আছে। ডিভানের সাইডে থাই গ্লাস খুলে দিয়েছে আকাশ দেখার জন্য। শুভ্র রুমে ঢুকে আগে পাখা চালিয়ে নিয়েছে, তারপর বিছানায় শুয়ে পড়ল। 2 দিন ধরে 11টার পর বাসায় ফিরে। আজকে জলদি কাজ শেষ, তাই এসে পড়েছে। এই মাসের শেষে ইংল্যান্ড যেতে হবে। একটা সার্জারি আছে, ওই সার্জারিটা ভালোভাবে করতে পারলে সে হার্ট সার্জনে ডিগ্রি পাবে। ওই রোগীকে তার হেলথ কন্ডিশনের কারণে লেট করে সার্জারি করতে হবে। রোগী অনেকটাই বৃদ্ধ, 60 বছর বয়স। রোগীর ছেলেরা অনেকটাই উচ্চ পর্যায়ে আছে। আর শুভ্র যেখানে অ্যাপ্লাই করেছে সেটাতে ওই রোগী একজন ডাক্তার। শুভ্র সেখানে পড়াশোনা করেছে। ইংল্যান্ডে যাবে, তার প্রিপারেশন, আবার রোগীর চাপ, সব মিলিয়ে শুভ্র স্ট্রেসে আছে। শুভ্র 5 মিনিট পর ওয়াশরুমে যায়। সে এখনও বুঝতে পারেনি যে আরোহী এসেছে। ফ্রেশ হয়ে তোয়ালে রাখতে ব্যালকনিতে যেয়ে দেখে ডিভানে কিছু একটা দেখা যাচ্ছে। শুভ্র সেখানে যেয়ে দেখে আরোহী আকাশের দিকে তাকিয়ে আছে। অবাক হয় শুভ্র যে আরোহী কখন আসলো। সে আরোহীকে ডাক দেয়। রুহি, আরোহী কি এক থেমে ছিল যে খেয়ালই নেই। আর কানে তো আরমান মালিকের গান, ইতনি মোহাব্বত করো না মে ডুব না যাও কাহি। নিজ দায়িত্বে বাকিটা শুনে নেবেন। শুভ্র আরোহীর কোনো হেলদোল না দেখে আরোহীর বাহুতে হাত দেয়। আরোহী হঠাৎ ধরফরিয়ে উঠে বসে। এরপর শুভ্রর দিকে তাকায়, তারপর বলে, ও আপনি কখন এলেন? 20 মিনিট হবে। তো তুমি কখন এলে? জানাওনি তো। সকালে এসছি। আপনি কি এই 2 দিন আমার কোনো খোঁজ নিয়েছেন যে জানবো? শুভ্রর কথার প্রেক্ষিতে আরোহী জবাব দেয়। শুভ্র এমনিতেই প্রেশারে ছিল, তাই মাথায় আসেনি। শুভ্র বলে, অনেক ব্যস্ত ছিলাম, আর এই মাসের শেষে ইংল্যান্ডে যেতে হবে। একটা সার্জারি আছে, যেটা ভালো করে করতে পারলে হার্ট সার্জন হয়ে যাব অফিসিয়ালি। ওয়াও, ভালো। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। আর তাছাড়া আপনার সাথে আমার এখনও মনে করার মতো সম্পর্ক গড়ে ওঠেনি। ডাইনিংয়ে আসুন, ডিনার করব। আরোহী চলে যায়। শুভ্রর খারাপ লাগে, তবে এখন আর ভেবে লাভ নেই। আর আরোহী তার খবর ঠিক নিয়েছে তার মায়ের কাছ থেকে, তার শুভ্র জানে। কারণ কালকে রাতেই তার মা বলছিল আরোহীর সাথে হওয়া কথাগুলো, তবে আরোহী যে আজ আসবে তা বলেনি। শুভ্রর কাছে আরোহীর বানানো রান্নাটা অনেক ভালো লেগেছে, প্রশংসা করেছে, তবে জানতে চায়নি কে বানিয়েছে। শুভ্র বুঝেই গেছে এটা আরোহী বানিয়েছে, কারণ তার মা এভাবে রান্না করে না। ধ্রুব এক ধারছে পড়েই যাচ্ছে। রেজাল্ট ভালো হলে যদি ঢাকা মেডিকেলে ইন্টার্নের সুযোগ পায়, তো তার আয়নার সাথে দেখা করাটার সুযোগ হবে। আর 3টা পরীক্ষা বাকি। আয়না ধ্রুবকে ফোন করতে যাচ্ছে, কিন্তু ভয় পাচ্ছে যে ধ্রুবর পড়াতে ডিস্টার্ব হবে নাকি এই নিয়ে। আয়না সময় কাটছে না, আরোহী চলে গেছে আর তার কোনো কাজ নেই। এত ভাবার মাঝেই ফোন করেই বসলো হুট করে। ধ্রুব ফোন রিসিভ করে বলে, কি ম্যাম, এতক্ষণ লাগে একটা ফোন করতে? কতক্ষণ নাম্বার ডায়াল করে কেটেছেন বলেন তো? তুমি বুঝলে কিভাবে? আমি আপনাকে খুব ভালো করে চিনি। আর সকালে তো মেসেজ করে বলেছিলেন যে আরও চলে গেছে। তো ম্যাম খেয়েছেন? হ্যাঁ, তুমি খেয়েছো নাকি বই ছেড়ে উঠোনি? না গো, এখনও খাওয়া হয়নি। আজকে বউ থাকলে খাইয়ে দিত। আয়নাও মজা করে বলে, নিয়ে যাও বিয়ে করে, আমি তোমারে খাওয়াইয়া দিব। এখন না, আমার ইন্টার শুরু হবে। ইন্টার শেষ হলে তারপর তোমায় নিয়ে আসবে বিয়ে করে। আয়না লজ্জা পায় কিছুটা। আচ্ছা, তুমি আগে খেয়ে নাও, তারপর পড়তে বসো। আর খাওয়ার পর আমাকে মেসেজ করে বলবা খেয়েছো যে। কালকে পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। বিয়ের পর আজ আরোহীর প্রথম জন্মদিন। আজ সে তার শ্বশুরবাড়িতেই থাকবে। ভেবেছিল রাত 12টায় শুভ্র তাকে উইশ করবে,
কিন্তু শুভ্র নিজের ভিসা পাসপোর্ট নিয়ে ঘাটাঘাটি করে ঘুমিয়ে গেল। আয়না, নীর, মেঘ ও ওদের বাবা মা সকলেই শুভ্রদের বাড়িতে এসেছে। রিয়ানাও তার মেয়ে এসেছে। সারাদিন আনন্দে কেটে গেল। সন্ধ্যা হতেই আয়নারা তাদের বাড়ি ফিরে গেল। রিয়ানা সন্ধ্যের সময় কথায় কথায় আরোহীর থেকে জানতে পারে যে শুভ্র এখনও উইশ করেনি। রিয়ানা ফোন করে শুভ্রকে। শুভ্র রিসিভ করে জলদির মধ্যে বলে, হ্যাঁ আপি বলো। ওই বলদ, আজকে যে তোর বউয়ের জন্মদিন তা কি তুই ভুলে গেছিস? শুভ্র রোগী দেখার মাঝে একটু ব্রেক নিয়ে ফোন রিসিভ করেছে। আপি আমি পরে কথা বলি, রোগীটাকে দেখে কল ব্যাক করি। শুভ্র কল কেটে রোগীকে দেখে 5 মিনিট পর আবার কল করে। হ্যাঁ আপি কি বলতেছিলি? আজ আরও জন্মদিন, তুই কি ওকে উইশ করেছিস? না আমার তো মনেই ছিল না। তাহলে এখন ভাব কিভাবে উইশ করবি। আর শোন, কিছু গিফট করতে পারিস, তবে দামি জিনিস দিয়ে শুধু বাহ্যিক খুশি কিনা যায়, মনের খুশি না। এখন কিছু গিফট কর যাতে আরও মন থেকে খুশি হয়। শুভ্রর মনে নাড়া দেয় কথাটা। আজকে দিনে 8 বছর আগে সে কারো মোহে আটকা পড়েছিল। কীভাবে আজকে তারিখটা ভুলল? 8 বছর আগে কারো ভালোবাসার মুহূর্তে পড়ার সাথে সাথে আরেকটা মেয়ের সম্মান বাঁচিয়েছিল। আর আজ সে তারই অর্ধাঙ্গিনী। ঠিক আছে আপি। শোন ভাই, পারলে জলদি আসিস, সময়ের আগে। সময় থাকতে সময়ের কাজ করে ফেলা ভালো, না হলে তুই তো তার জলজান্ত প্রমাণ। রিয়ানা ফোন রেখে দেয়। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দেয়। রাত 10:30টার সময় শুভ্র বাড়ি ফেরে। রুমে যেয়ে দেখে রুম ফাঁকা, তবে ব্যালকনি থেকে গুনগুন গানের সুর আসছে। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম, পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর, আমার একলা থাকার সুর রোদ গাইতো, আমি ভাবতাম তুমি কোথায়, কত দূর। শুভ্রের কাছে গলার স্বরটা বিষণ্ণ লাগে। সে ব্যাগ রেখে ব্যালকনিতে যায়। তারপর কোনো টু শব্দটা না করে আরোহীর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে। এরপর আরোহীর বাম পায়ে হাত দিয়ে পাটা নিজের হাঁটুতে রাখে। আরোহী এরকম আচমকা পায়ে হাতের স্পর্শ পেয়ে ভয় পেয়ে কেঁপে ওঠে। দাঁড়ানো থেকে পড়ে যেতে নিয়েও সামলে নেয় গ্রিল ধরে। শুভ্র আরোহীর বাম পায়ে একটা সাদা মুক্তা ও স্টোন খচিত পায়েল পরিয়ে দেয়। পায়ে পায়েল পরিয়ে শুভ্র উঠে দাঁড়ায়। আরোহীকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে, এক সূর্য স্নান্বিত তেজস্বিনী দিনে রোদ্দুরের হালকা উষ্ণতা নিয়ে কুয়াশার আর্দ্রতাকে গ্রাস করে তুমি রৌদ্রের আর্দ্রতা ছড়াও। শুভ্রর মুখের দিকে ক্রমশ পলকহীন তাকিয়ে আছে আরোহী। আরোহী এতটাও আশা করেনি। পায়ের নিজ হাতে পরিয়েও আবার ছন্দ মিলানো। শুভ্র আরোহীর অবাক মুখশ্রীর দিকে তাকিয়ে আছে। সেও বুঝতে পারছে যে আরোহী এগুলো আশা করেনি। শুভ্র চলে যেতে নিলে আরোহী বলে, ধন্যবাদ আপনাকে সব কিছুর জন্য, এত সুন্দর ছন্দ আর পায়েলটা। শুভ্র মুচকে এসে চলে যায়। কালকে তার ইংল্যান্ডের ফ্লাইট। কদিন ধরে কাজ কমিয়ে রেখেছে সে। আরোহী শুভ্র যাওয়ার পর মুচকে এসে শুভ্র বলা ছন্দটা আওড়ায়। সে ভাবে নিকোষ কালো আকাশের দিকে তাকিয়ে, একদিন আপনি এই রৌদ্রিতার মায়ায় পড়বেন। শুভ্র আকাশে রোদের আলোকে মানায়, আর রাতের আকাশে ধ্রুবতারা। রোদের আলো ছাড়া প্রকৃতি তার শুভ্রতা প্রকাশ করতে পারে না। এদিকে আজকে ধ্রুবের একটা পরীক্ষা আর সাথে প্র্যাকটিক্যাল, তাই পুরোটা সময় সে ব্যস্ত। আয়নার মন খারাপ, তবে প্রকাশ করতে পারছে না। হঠাৎ কলিং বেলের শব্দে ভাবনা পাশে রেখে দরজা খুলতে যায়। ভেতরের রুম থেকে ওর মাও এসেছে দরজা খুলতে। মা মেয়ে দুজন দরজা খুলে দেখে পার্সেল এসেছে একটা বক্সে। ডেলিভারি বয়কে বিদায় করে আয়না বক্সটাতে নজর বুলায়। বক্সে লেখা ধ্রুবতারা। মিসেস নূর মুচকি এসে সেখান থেকে চলে যায়। আয়না মায়ের সামনে লজ্জা পেয়ে গিয়েছিল, তাই দৌড়ে বক্সটা নিয়ে নিজের রুমে চলে যায়। রাত 10টার পর যে পার্সেল আসে তার জানা ছিল না। বক্স খুলতে দেখতে পায় একটা কালো রঙের সোনালি পাড়ের শাড়ি, কালো চুড়ি, বেলি ফুলের মালা আর একটা চিরকুটে লেখা, আমার রাতে আকাশে এক তারা, শত সংশ তারার মাঝে খুঁজে পাওয়া এক উজ্জ্বল ধ্রুবতারা। আয়নার সাথে সাথে ধ্রুবকে ফোন করে। অপর পাশ থেকে ফোন রিসিভ করে ধ্রুব বলে, অভিমান কি বেশি করেছেন? আয়না চুপ করে আছে।
তার মনের খুশি সে ভাষায় বোঝাতে পারছে না। কথা বলেন না, এখনও অভিমান করে আছেন? না, ঠিক আছে, আমি জানি তোমার পরীক্ষা ছিল। তা ম্যাম, একবার কি শাড়িটা পরতে পারবেন? আর সবগুলো জিনিস দিয়ে চোখে শুধু কাজল দিয়ে সাজবেন। আমি কিছুক্ষণ পর ভিডিও কল দিব। আয়না সাজা নিয়ে কল কেটে দিয়ে সাজতে বসে। শাড়ির সাথে চুল খোলা রাখে আর খোলা চুলে বেলি ফুলের মালাটা ক্লিপ দিয়ে এক সাইড করে লাগায়। চোখে কাজল দিয়ে অপেক্ষা করে ধ্রুবের ভিডিও কলে এসে ধ্রুবের মুখ থেকেই প্রথমে বের হয়, মাশাআল্লাহ। ওদের কিছুক্ষণ কথাবার্তার পর যে যার মতো ঘুমিয়ে পড়ে। কেটে যায় একটা মাস। শুভ্র হার্ট সার্জন হয়ে গেছে। সেদিনের সার্জারিটা সাকসেসফুল হয়েছে। আর যুব সারোয়ারদিতেই ইন্টার্নশিপ করছে, ঢাকা মেডিকেলে হয়নি। আরোহী ও আয়নাদেরও 4th ইয়ারের ক্লাস শুরু হয়ে গেছে। 5 বান্ধবী খুব মনোযোগ দিয়ে পড়ছে। আরোহীর খালাতো ভাই ইরফান ও তার বেস্ট ফ্রেন্ড আরাশ ঢাকা মেডিকেলে রেজিস্টার্ড ডাক্তার হিসেবে জব পেয়েছে। ইরফানের জন্যই তার খালামণিরা চট্টগ্রামে শিফট হয়েছিল। সেখানে ফ্ল্যাট কিনে থাকে। আর ইরফানের ছোট বোন এইচএসসি দিবে চট্টগ্রাম থেকে। তাই ইরফানের ঢাকাতে আসার সময় পরিবার সহ আসতে পারেনি। 2 মাস পর তা ঢাকাতে আসবে। আর ইরফানের বাবা ঢাকাতে মেঘদের বাড়ির কাছেই বাড়ি করছে। সেটা পুরোপুরি কমপ্লিট হতে 1.5 মাস লাগবে। তাই ইরফানকে তার বড় খালার বাসায় মানে মেঘ নীরদের সাথে থাকতে বলেছে। ইরফানের সাথে ইরফানের বন্ধু আরাশও এসেছে। আরাশ চা নিয়ে আসতে কিন্তু মিসেস নূরের জোরাজুরিতে এলো। আরাশের বাড়ি রংপুর। এখন ঢাকা মেডিকেলে জবের সুযোগ তো হাতছাড়া করা যায় না। আরাশ চেষ্টা করবে তার মা বোনকে ঢাকায় নিয়ে আসতে। 3 বছর আগে তার বাবা কিডনি ড্যামেজে মারা গেছে। রংপুরে তাদের একটা ধানি জমি আছে 5 কাঠার মতো। আর যে বাড়িটা সেটা 2 কাঠার মধ্যে। বাবা চিকিৎসার জন্য আরেকটা 3 কাঠা জমি বিক্রি করেছে। ওর বাবা মারা যাওয়ার পর ধানের জমিতে যা ফলন হয় তা দিয়ে ওর মা বোন চলে। আর আরাশ চট্টগ্রামে অ্যাডমিশন কোচিং ও রেগুলার কোচিংয়ে ক্লাস নিয়ে নিজের খরচ চালিয়েছে। ইরফানের পড়ালেখাজনিত সাহায্যে সে ভালো করে পড়তে পেরেছে। আরাশ চায় ঢাকাতে নিজে সেটেল হয়ে মাকে এবং ক্লাস 10-এ পড়ুয়া বোনকে ঢাকাতে এনে কলেজে ভর্তি করে দিবে। রংপুরে বসত বাড়িটা রেখে ধানের জমিটা বিক্রি করে দেবে। আরাশ মিসেস নূরকে বলে দিয়েছে যাতে তাকে নিজের ছেলের মতো দেখে, কোনো দরকারে যেন ডাকে। আরাশ যে 1 মাস এখানে থাকবে আর তারপর ম্যাচ বা 2 রুমের ফ্ল্যাট নেবে তাও জানিয়েছে। মিসেস নূর আর বিরক্তি করেনি। 1 মাস পর আজ আরাশ চলে যাবে। সে একটা 2 রুমের ফ্ল্যাট নিয়েছে। আরাশের সাথে ইরফানও যাবে। অনেক জোর করেও সে তার খালাকে রাজি করিয়েছে। তাছাড়া 1 মাস পর তো ইরফানের পরিবার এখানে পাশেই শিফট হবে। ইরফান এই 1 মাস আরাশের সাথে ফ্ল্যাট শেয়ারে থাকবে। ঢাকা মেডিকেল কলেজের পাশেই ফ্ল্যাট নিয়েছে। ওরা দুজনই চলে যাবে। তাই মিসেস নূর আজকে ওদের জন্য ভালো মন্দ রান্না করছে। সাথে তার 2 মেয়ের বান্ধবীদের সাদিয়া, সাবিলাকেও ও ধ্রুবকেও আসতে বলে। শুভ্র সার্জারি থাকায় সে আসতে পারেনি। তবে আরোহী মেডিকেল কলেজ থেকেই চলে আসে। আজকে রাতে তারা 5 বান্ধবী সাদিয়া ও সাবিলা একসাথে থাকবে। শুভ্র রাতে আসবে।